মিঠু বল আব্বা 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 এইবার বল ভাবি। ভাবি ভাবি ভাবি। সত্যি শাহিন, তুমি পারো বটে। তুমি একটা অসাধ্যকে সাধন করেছো। বনের একটা পাখি, তাকে ভালোবাসা দিয়ে এভাবে কথা শিখিয়ে দিলে। হ্যাঁ ভাবি, শুধু তোমাকেই পারলাম না। কি বললি জানোয়ার? কি পারলি নি? আরেকবার বল। আহ লাগছে, ছাড় তো ভাবি। যেমন গুরু তেমন তার সাক্ষী। কাজ কাম তো কিছু নেই, সারাদিন পাখি নিয়ে পড়ে থাক। যত সব বদমাইশি, ওই পাখি তোকে খেতে দেবে? ওগো, তুমি ওকে ভাবে বকছো কেন বলো তো? চুপ, সব নষ্ট করে হচ্ছে তুমি। আতর দিয়ে দিয়ে ছেলেটাকে বাতুর তৈরি করেছো। এই শোন, এই বাড়িতে তুই থাকবি, নাহলে তোর পাখি থাকবে। আর তুমিও শোনো, ওর পাতে একদম ভাত খুলবে না, এই বলে দিলাম। ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? এই দেখো, পাখিও নাই আর তোমার ভাই শাহিনও নাই। তুমি কি বলছো? শাইন নাই মানে? তোমার জন্য, শুধু তোমার জন্য ছেলেটা বাড়ি থেকে চলে গেল। এইবার তোমার শখ মিটেছে তো? বিশ্বাস করো, বিশ্বাস করো রামেশা, আমি ওকে মন থেকে বকিনি। আমি ওকে যেটুকু বলেছি ওর ভালোর জন্য বলেছি। আমি বুঝতে পারিনি ও আমার উপরে এইভাবে অভিমান করে চলে যাবে। এখন আমি কি দিয়ে থাকবো বলো তো রামেশা? ও আমার ভাই নয়, ও আমার সন্তান। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না। শাহিনা তোমাকে ছাড়া থাকতে পারবে না। দেখবা, ও ঠিক একদিন ফিরে আসবে। এই মিঠু, তোর খুব কষ্ট হচ্ছে না? খুব খিদে পেয়েছে? খিদে খিদে। চুপ কর, এখন তোর জন্য খাবার কোথায় পাবো বলতো? এই সালমা, দেখতে পাচ্ছিস ওই ছেলেটা কত সুন্দর পাখিটার সাথে কথা বলছে? তাই তো রে, চ গিয়ে দেখি। খিদে খিদে। তোর খুব খিদে পেয়েছে তাই না? এই নে খা। আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে আসছেন? আমার কোনো বাড়িঘর নেই, আমি একজন যাযাবর। যাযাবর? হ্যাঁ, যাদের বাড়িঘর থাকে না তাদেরকে তো যাযাবরই বলে। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ। কি খেয়েছেন? কেন, জল? আপনি সকাল থেকে জল খেয়ে আছেন? তাছাড়া খাবার কোথায় পাবো? কাছেই আমাদের বাড়ি, আপনি আমাদের বাড়িতে চলুন, ওখানেই খাওয়া দাওয়া করবেন। তুমি আমার সঙ্গে চলো। আপনাদের বাড়ি? কিন্তু কোনো কিন্তু নয়, আসুন তো। আব্বা, মা। কি রে মা, এই ছেলেটাকে? আব্বা, এই ছেলেটা আমাদের এই গাছের তলায় বসেছিল। আজও সকাল থেকে কিচ্ছু খায়নি, আর এই পাখিটাও কিছু খায়নি, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছিস মা, এসো বাপ। ওগো, যাও ওর জন্য কিছু খাবার নিয়ে এসো। ঠিক আছে, হাত পা ধুয়ে বসতে বলো, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? আমার ভাই আমার এই পাখিটার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। থাকার বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি।
কিন্তু আমি আর ওখানে কোনোদিনই ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমার কাছেই থাকবে। তোমার নাম কি? মিঠু মিঠু। বাহ, দারুণ কথা বলতে পারো তো। আচ্ছা মিঠু, তোমার গুরুদেব কোথায় আছে বলো তো? ওই তো ওই তো। কি গো, আমার মিঠুর সঙ্গে কি কথা বলছো? তুমি তোমার সাথে কথা বলবে না, তাই তোমার পাখির সাথেই কথা বলছিলাম। ভীতু কোথাকার। সালমান আব্বা শোনো, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। কেন বলো? শাহিন ছেলেটা না খুবই ভালো, আর আমাদের সালমাও ওকে পছন্দ করে। তাই আমি বলছিলাম, হ্যাঁ, কদিন ধরে আমিও তাই ভাবছিলাম, সালমার সঙ্গে বিয়েটা দিয়ে ও না আমার বাড়িতেই থেকে যেত। শাহিনকে আবার ঘাটে আনার কি দরকার? ওকে না হয় আমি বাড়ি গিয়ে গা ধুয়ে দিতাম। ওকে আমি এমন ভাবে সাঁতার শিখাবো ও যেন সব পরিস্থিতিতে সামাল দিতে পারে। তোমার না সবসময় উল্টো পাল্টা কথা। কি গো, ওর হাত পা বেঁধে কি করছো? ছেলেটাকে মেরে ফেলবে নাকি? আরে না গো, আমি ওকে অন্য টেকনিক শেখাচ্ছি, তুমি দেখবে। যেমন বড় ভাই তেমনি তার ছোট ভাই। ঠিকই আছে, তাতে আসো, আমি আবার তোমাদের খেতে দিয়ে অন্য কাজগুলো করব। ভাবি, কি গো, চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, আমি বাড়ি যাব, এক্ষুনি বাড়ি যাব। কি যাতে বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? এখন কটা বাজছে জানো? না না, আমার ভাই ভাবির জন্য খুব মন খারাপ করছে, আমাকে বাড়ি যেতেই হবে। মা, আব্বা। কি রে, কি হয়েছে তোদের? এত রাতে ডাকছিস কেন? আর তোমাদের জামাই কি বলছে দেখো, এক্ষুনি নাকি বাড়ি যাবে। কেন, কি হয়েছে শাহিন? আব্বা, আমার ভাই ভাবির কথা খুব মনে পড়ছে, আমি বাড়ি যাব। বাড়ি যখন যাবোই বলছো, ঠিক আছে, আমি কালকে তোমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবো। এখন ঘুমাও। ঠিক আছে আব্বা। এত রাতে পার পাবো তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। তোমার জন্য তো রাত হলো, রাত হবে না, সাজতে গেলে 2 ঘন্টা। নতুন বাড়ি যাব, এমনি এমনি চলে যাব, তাহলে তোমার ভাই কি বলবে? ঠিক আছে, তুমি চুপ করো, আমি মাঝি ডাকছি। মাঝি ভাই, ও মাঝি ভাই। এই ভাই, অনেক গয়না আছে মেয়েদের গায়ে, আশেপাশে তো কেউ নাই, তাহলে সুযোগে সদ্ব্যবহারটা করে নেবো। এই তুই চুপ কর, খালি গয়নাটাই দেখলি, মালটা দেখলি না। ঠিক আছে, তাহলে তুই মালটা নিস আর আমি গয়নাগুলো নেবো। চুপ কর, আগে উঠু। ওঠেন বাবু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
তাহলে রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সোনার তরী গল্প, ইন্টার ফার্স্ট পেপার বই এর সোনার তরী কবিতা। তো চলেন গল্পটা পড়া যাক। সোনার তরী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অসাম্য অসামান্য প্রতিভাধর অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ। তিনি 1861 খ্রিস্টাব্দে 7ই মে ভারতের কলকাতার জন্মগ্রহণ করেন। তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত। মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক ও এই কবির কবিতার মূল সুর। কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক ও অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামে বিশ্ববিদ্যালয়ের তিনি স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে তিনি তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত করেন। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সংস অফারিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসাবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। বাংলার ছোট গল্পের তিনি প্রতীক্ষিত এবং শ্রেষ্ঠ শিল্পী। মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ জন্মদিনের শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্যনাট্য বিসর্জন ও চিত্রাঙ্গদা এবং পুনশ্চ জন্মদিনের শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্যনাট্য বিসর্জন এবং কাহিনী কবিতা সংকলন, কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। 1941 সালের 7ই আগস্ট তার জীবনাবসান ঘটে। গগনে গর্জে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরুৎসাহী মুসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা। প্রভাতে বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভরা পাল চলে যায় কোন দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাই, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে। আর আছে আর নাই দিয়াছি ভরি, এতকাল নদী কুলে যাহা লহে ছিন ভুলে। সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। পাঠ পরিচিতি। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। একই সঙ্গে কবিতাটির গৃহ রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনই আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। কবিতাটিতে দেখা যায় চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটা ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক।
আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণের পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে এই খরস্রোতা নদীতে এক ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকার কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে যে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে চলে যায় মাঝি। ছোট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। ওই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবনাদর্শন। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের প্রতীক। সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পঙ্ক্তি ৮+৫ মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। এখানে আমি হচ্ছে সাধারণ অর্থে কৃষক, প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা, কবি। শূন্য নদীর তীরে রহিনু পড়ি নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরীর নেয়া আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। ঠাঁই নাই ছোট সে তরী। সোনার তরীতে মহৎ স্রষ্টায় স্থান সংকুলন হয় না। ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। ধানক্ষেতটি ছোট দ্বীপের অঙ্গিকে রচিত। তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জলস্রোত বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশুবিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এ অংশে। ছোট জল এখানে অনন্ত কালস্রোতের প্রতীক। তরুর ছায়া মশি মাখা, ওপারে মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ার মতো কালো রঙে মাখানো। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় সেই নির্মোহ মহাকালের প্রতীক। কোনো দিকে নাহি চাই। মহাকালের প্রতীক এই মাঝি নিরসক্ত বলেই তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নাই। দেখে যেন মনে হয় চিনি ওহারে। এই অগন্তক মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির